দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। আমরা আজকে কথা বলতে চাই গত কদিন ধরেই সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে আলোচনা চলছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠকগুলো হয়েছে, তারপরে আসলে সংকটটি কেটেছে কিনা সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। সমসাময়িক অন্যান্য বিষয় নিয়েও কিছুটা কথা বলবো, বিশেষত সচিবালয়ে যে আন্দোলন চলছে সেটি নিয়েও। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, আছেন প্রাপ্তি তাপসী, তিনি অ্যাক্টিভিস্ট, এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব এম এ মালিক, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সভাপতি, যুক্তরাজ্য বিএনপি। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই আমরা জনাব এম এ মালিকের কাছে আসতে চাই। জনাব মালিক, এই গত কদিন ধরে যে আলোচনা চলছে তার মধ্যে একটা মন্তব্য বেশ আলোচনায় ছিল, সেটা হচ্ছে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন একটা পর্যায়ে বলেছিলেন যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান তাহলে বিকল্প হয়তো খুঁজে নেওয়া সম্ভব। এরপরে বৈঠক হচ্ছে এবং বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে বলেছে যে কোনো অবস্থাতেই আসলে বিএনপির তরফ থেকে পদত্যাগের কথা বলা হয়নি। এই যে আলোচনাগুলো হলো এতদিন পর্যন্ত, তারপরে গণমাধ্যমে বিভিন্ন পক্ষ যে কথা বলেছেন, তাতে কি আপনার মনে হয়েছে কোনো সমঝোতা হয়েছে, নাকি আসলে যে দূরত্ব ছিল সেটা একরকম থেকেই গেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি প্রথমে অ্যাপোলোজাইজ যে আমি আসলে এই যে আমি আগামীকাল এই যে ফজরের নামাজ পড়েই আমি ওই যে হজের উদ্দেশ্যে আমি ঢাকা ত্যাগ করব, এই জন্য আমি আপনার স্টুডিওতে ফিজিক্যালি আসতে পারিনি বলে আমি ক্ষমা প্রার্থী। আমার সাথে দুইজন, আমার একজন শ্রদ্ধেয় বোন আছেন আর একজন শ্রদ্ধেয় আলোচক আছেন। আমি দুইজনের প্রতি সালাম এবং সম্মান জানাচ্ছি, এবং যারা এই মুহূর্তে আমাদের এই চ্যানেল 24-এর প্রিয় দর্শক শ্রোতা ভিউয়ার্স, ওনাদের প্রতি সালাম এবং শুভেচ্ছা। শুরুতে আমি প্রথম শ্রদ্ধা জানাইতে চাই যে এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, তারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছে। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ লেটেস্ট যারা কোটা সংস্কার আন্দোলনেও দেশের জন্য জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিষয়টা হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন যে ডক্টর ইউনূসকে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান, উনি কিন্তু অলওয়াইজ সাপোর্ট দিয়ে যাচ্ছেন। উনি বলছেন যে আমরা এই সরকারকে আমরা সাপোর্ট দিতে চাই এবং সাপোর্ট দিচ্ছি আমরা, এবং এটা দিয়ে হচ্ছে। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে যেটার জন্য যারা জীবন দিল, যেটার জন্য আমরা যুদ্ধ করলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা পুনঃপ্রতিষ্ঠার জন্য যে কোমলমতি ছাত্রছাত্রীরাও জীবন দিল, এবং বিএনপি গত 16 বছর এই মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন করেছে, সব মিলে কিন্তু আমরা এই সরকারকে এখন পর্যন্ত আমি যেটা বিশ্বাস করি যে আমরা সহযোগিতা করে যাতে দেশের বৃহত্তর স্বার্থে। এটা হচ্ছে যে কারণ যে দেশে আপনি জানেন যে আজকে গণতন্ত্র ফিরে আসা খুবই দরকার, এবং সেখানে আমাদের দেশের জন্য যারা অনেক মানুষই কষ্ট করেছেন, বা বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ বা আমাদের দেশের সবাই কিন্তু এই সরকারকে ডাইরেক্টলি আর ইনডিরেক্টলি সাপোর্ট দিয়েছে। এবং অল অফ এ সাডেন যখন ডক্টর ইউনূস সাহেব বললেন যে উনি রিজাইন করবেন, তার পরবর্তী পর্যায়ে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যায়ক্রমে তারা গেলেন, এবং ডক্টর ইউনূস সাহেব ইন্টারন্যাশনালি আমাদের সবার কাছে একটা রেসপেক্টেবল পার্সন, যিনি সারা বিশ্বে ওনার একটা সম্মান রয়েছে। আমরা চাই যে বাংলাদেশে ওনার নেতৃত্বেই বাংলাদেশে, এবং সালাউদ্দিন ভাইও নিশ্চয়ই এখানে সমঝোতার বিষয় না। ওনার যে আমরা ওনার এই ডিসেম্বরে যে কথাটা বলেছেন, ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিবেন, এবং যেটা গতকালকে হয়েছে যে
প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতেই কিন্তু আবার মেক শিওর যে নির্বাচন ডিসেম্বরেই হবে। এবং ডিসেম্বরের নির্বাচন এই কারণে ডক্টর ইউনূস সাহেব যদি থাকেন এই দেশের, কারণ আমি মনে করি যে এই দেশের জন্য এবং নির্বাচনের জন্য এখন আরেকজনকে আপনি খুঁজবেন, আবার সেইখানে স্পেশালি আমাদের নেইবারিং কান্ট্রি যেটা গত 15 বছর ফেসিস্টদেরকে সহযোগিতা করেছে, ইন্ডিয়া, এবং এই ইন্ডিয়া আবার তারা তাদের পলিসি তারা সাকসেসফুল হয়ে যাবে। এবং আমাদের দেশের এখনো অনেক উচ্চবিলাসী অ্যাডমিনিস্ট্রেশনে অনেক রয়েছেন, যেটা সাবেক শেখ হাসিনার পুষা এখনো এই এই বিভিন্ন পর্যায়ে আপনার প্রশাসনে রয়েছে। এবং সব মিলেই আমি মনে করি যে এখন আমাদের দেশের প্রয়োজনে ডিসেম্বরের নির্বাচনের প্রয়োজনে ডক্টর ইউনূস সাহেব উনি থাকা খুব দরকার। ধন্যবাদ জনাব মালিক, আপনার কাছে ফিরবো আবারও। তার আগে জনাব শহীদ খান আপনার কাছে আসতে চাই। এই যে আলোচনার পরে বিএনপি যে ব্রিফিং করলো সেখান থেকেও তারা ছাত্র উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের কথা বললেন। এনসিপির তরফ থেকে ব্রিফিংয়ে আবার বিএনপি পন্থী তাদের ভাষায় তারা যাদেরকে মনে করেন সেই সব উপদেষ্টার পদত্যাগের কথা আসলো। তাহলে এই যে বৈঠকগুলো হলো সেখান থেকে কি আসলে যে দূরত্বটা তৈরি হচ্ছিল সেটা কিছুটা কমলো নাকি একই অবস্থানেই আসলে আমরা থেকে গেলাম? বৈঠকের রেজাল্ট তো জানা যাচ্ছে না, এক একজন এক এক রকম ব্রিফ করে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বৈঠকে ছিলেন এমন একজনের সাথে কালকে কথা হচ্ছিল, তো যে আলোচনা শুনলাম পরে আমি তাকে বলতে বাধ্য হলাম, তো এগুলো তো ভাই ড্রয়িং রুমের আলোচনা, প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক নেতাদের বৈঠকে এরকম আলোচনার কী কারণ আছে? তো উনি বললেন যে দেখেন আমরা কথা বলি, প্রধান উপদেষ্টা শুনে, উনি তো কোনো রেসপন্স করেন না। আমরা তো বলতে পারি না যে আপনি রেসপন্স করেন না কেন। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার টিচার বা কারো কারো টিচার, মানে সব মিলিয়ে একটা শ্রদ্ধা থেকে আমরা ঠিক রেসপন্স না করলেও কিছু বলি না। তো ওইটা তো আবার তখন আমার কাছে মনে হলো যে এর আগে শুনছিলাম আমাদের যে প্রেস উপদেষ্টা বা প্রেস সেক্রেটারি উপদেষ্টা, মাঝে মাঝে ভুলে যাই কারণ ওনার কথাবার্তা ওনাকে উপদেষ্টার চেয়ে বড় উপদেষ্টা মনে হয়। তো সেই কারণে যে প্রেস সচিব মহোদয় তখন বলেন যে ওরা মিটিংয়ের মধ্যে তো এরকম কিছু বলে না, মিটিংয়ের বাইরে এসে বড় বড় কথা বলে। তো কালকে আমি বুঝতে পারলাম যে মিটিংয়ের ভিতরে আসলে ডক্টর ইউনূস সাহেবের সাথে চড়া সুরে কথা বলাটা রাজনৈতিক নেতৃবৃন্দ ঠিক করেছেন যে তার সাথে কোনো চড়া সুরে কথা বলবে না, তাদের বক্তব্য তারা বলবেন। আর ইউনূস সাহেব নাকি সব কিছু শুনেন, খুব কম রেসপন্স করেন। গত দুদিনের বৈঠকে ওই বিএনপির সাথে যখন বৈঠক হয় তখন বিএনপি যে উপদেষ্টার পদত্যাগ দাবি করছিল তিনিও বৈঠকে উপস্থিত ছিলেন। সেটা কি বার্তা দেয় এটা আমি জানি না। তো এরকমই বার্তা দেয়, মানে আমি সাধারণভাবে যদি ধরি আপনারা যার পদত্যাগ চাইছেন তার সাথে আপনাদের আলোচনা করতে হচ্ছে। তো এটা যদি বার্তা হয় তাহলে তো আপনি যে প্রশ্নটা করলেন দূরত্ব কমলো, টানাপোড়েন কমলো না বাড়লো কিছু বোঝা যাচ্ছে না, ব্যারোমিটারটা তো উঠানামা করছে না। বিএনপি তাদের দাবিতে অটল আছে, যেটা বোঝা গেল যে তারা যে উপদেষ্টাদের পদত্যাগ চেয়েছে এবং খুব জেনুইন কারণে পদত্যাগ চেয়েছে তাদের মতে, তাদের যুক্তিতে। তো অন্যদের সাথে কথা বললে এরকমই মনে হলো। এখন যারা রাজনীতিতে আছেন, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ কিছু সংখ্যক বাদে সবাই মনে করছেন যে এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের পার্টি এবং ডক্টর ইউনূস এনসিপিকে সমর্থন করছেন। এবং এনসিপির যে আন্দোলন, এনসিপি যেভাবে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে যে রাতের বেলাও অবস্থান করতে পারে, দিনের বেলা শুক্রবার দিন ট্রাকে মঞ্চ সাজিয়ে সেখানে আন্দোলন করতে পারে, তারপরে তাদেরকে যখন বলা হয় তোমরা শাহবাগে যাও, খুব ভালোভাবে শাহবাগে যায়, ঠান্ডা পানি খায়, নাস্তা পানি দেওয়া হয়, আবার ইন্টারকন্টিনেন্টাল আন্দোলন করে। কিন্তু ওই একই সপ্তাহে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার যমুনা করছিল তখন কিন্তু তাদের উপর আবার পুলিশের হামলা হলো বা পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড মারলো। কারণ পুলিশের কাছে তো এখন মারণাস্ত্র নাই, সুতরাং তারা যতটুকু আছে ততটুকুই তারা ব্যবহার করলো, এমনকি শিক্ষকরা আহত হলেন। তো একই সপ্তাহের মধ্যে পুলিশকে আবার 2 রকম অর্ডার, এগুলো তো অর্ডারে হয়, পুলিশ তো নিজের থেকে কিছু করে না, এটা আপনিও জানেন আমিও জানি যে পুলিশের এসি ডিসি রমনা অথবা একেবারে পুলিশ কমিশনারের কি এরকম স্বাধীনতা আছে নাকি যে তারা 144 ব্রেক করার জন্য তাদের মতো করে তারা সিদ্ধান্ত নেবেন।
কারণ একই সপ্তাহে একবার পানি খাওয়াতে হয় আর একবার সাউন্ড গ্রেনেড লাঠিপেটা করতে হয়, তো পুলিশ তো খুব কনফিউজ থাকে। তো সব মিলিয়ে এরপরে ইশরাক সাহেব যখন আন্দোলন করলেন তখন কিন্তু আবার ওনারা ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত আসছিলেন। মেবি এটা টেস্ট কেস হতে পারে যে ওরাও চিন্তা করছিল পুলিশ তাদেরকে কিছুটা একটা ধাক্কাধাক্কি করুক, তাহলে তারা বলতে পারবে যে এনসিপির সময় করলেন না কেন। কিন্তু খুবই দেখলাম, আমার বাসা থেকে সব দেখা যায়, আমি একটু উপরতলায় থাকি, মানে উপরতলা মানে সমাজের উপরতলায় না, আমার বাসাটা ফ্ল্যাটটা উপরে, সেখান থেকে চাক্ষুষ সাক্ষী আমি দেখতে পারি। যেমন 5ই আগস্টের দিন আমি দেখতেছিলাম যে ট্যাঙ্ক আছে সকাল 10টার সময়, ট্যাঙ্ক আছে 2টা, 11টার সময়, 12টা, 1টা, 1:30টা, এবং আমার মেয়ে কানাডা থেকে ফোন করলো যে সামথিং ইজ মুভিং তোমার বাসার চারিদিকে, তুমি কিছু দেখতে পাও কিনা। আমি এখনও দেখি নাই। বলে আচ্ছা টাইমটা 12টা ছিল, এখন 1টা হয়েছে। এরপরে বলে 1টা তো এখন 1:30টায়। তারপর দেখলাম পিলপিল করে লোক আসলো, কীভাবে দখল হয়ে গেল। তো সব দেখতে পারি। তো এই অবস্থায় এই যে টানা পড়েন বা সংকট যেটা সৃষ্টি হয়েছে, এটা যে মিটে গেছে এরকম ভাবার কোনো কারণ নেই। এবং এটাকে অনেকে মনে করেন, অনেক নাগরিক এবং রাজনীতিবিদরা তো খুব উইটি মানুষ হয়, তারা মনে করেন এটা একটা ড্রামা ছিল। আমি মনে করি না ব্যক্তিগতভাবে, বা রাজনীতিবিদদের সাথে কথা যখন বলছি, একটু আগে নূরের পার্টির একজন সাথে কথা হচ্ছিল এক জায়গায়, তো বলছেন যে এটা পুরোপুরি একটা ড্রামা। তা আমি এরকম ড্রামা কেন সাজানো হলো, কেন পদত্যাগের কথা বলা হলো, এবং পদত্যাগের তথ্যটা তো অফিসিয়ালি আমরা জানলাম না, কেউ একজন জানলো, তিনি যে তার সাথে কথা বললেন, তারপর এটাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হলো মিডিয়াতে। এবং আমরা সবাই ইউনূস সাহেব পদত্যাগ করছেন এটা নিয়ে সোশ্যাল লাইনে অনেক কথাবার্তা হলো, সোশ্যাল নেটওয়ার্কে। এবং কেউ কেউ যারা খুবই বাংলাদেশ নিয়ে চিন্তিত, এখনও বাংলাদেশে আসেন নেই, তাদের 3 জনের একটা ঐক্য জোট আছে, তারা ঠিক করলেন যে ইউনূসের জন্য তারা বাংলাদেশে চলে আসবেন। এখন পর্যন্ত আসেন নেই, কারণ ইউনূস সাহেব তো পদত্যাগ করছেন না মনে হচ্ছে এখন, বা পদত্যাগ করার কোনো চিন্তা নেই। এবং উপদেষ্টা পরিষদ 2-3 ঘন্টা লাগছে নাকি তাদের এই পদত্যাগপত্র ড্রাফট করতে, তখন ইউনূস সাহেব নাকি খুব অস্থির ছিলেন। মানে এইসব শোনা যায় আর কি। তো দর্শকদের উদ্দেশ্যে এইসব জানানো দরকার। 2-3 ঘন্টা লেগেছে যে ওইটা ঠিক করতে। তখন ইউনূস সাহেব এক পর্যায়ে জিজ্ঞেস কী হলো, না আপনি পদত্যাগ করতে পারবেন না। তারপরে এই পদত্যাগ পর্বের অবসান হয়েছে, ওইটা মনে হয় অবসান হয়েছে। বাট রাজনৈতিক দলের সাথে যে টানাপোড়েন হয়েছে বা যে সংকট সৃষ্টি হয়েছে, এটার অবসান হয়নি। জি, ধন্যবাদ। প্রাপ্তি, তাপসী আপনার কাছে আসি। এই যে ছাত্রদের বা ছাত্র জনতার অভ্যুত্থান, তার একেবারে সম্মুখ সারির যোদ্ধাদের একজন আপনি, কিন্তু এনসিপির সাথে আপনি সেভাবে নেই, ফলে বাইরে থেকে দেখার হয়তো একটা সুযোগ আপনার রয়েছে। এই যে জগন্নাথের যারা এসেছিলেন তারাও জুলাই আন্দোলনের যোদ্ধা, আবার হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যারা গেলেন তারাও জুলাইয়ের যোদ্ধা। একই যাত্রায় ভিন্ন ফল কেন হচ্ছে, আপনি সেটা কিভাবে দেখেন? এবং এই যে ঐক্যের কথা বারবার বলা হয়, কিন্তু আবার বলা হচ্ছে এর মধ্যে আবার নানান জায়গায় ফাটল থেকে যাচ্ছে এবং ক্ষেত্রবিশেষ ফাটল বড় হয়ে চলেছে, সেটার কারণ কি মনে হয় আপনার? প্রথম কথা হচ্ছে, যেটি আমার সহ আলোচক ইতোমধ্যে বলেছেন, আমরা দেখেছি যে জুলাইয়ের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক এক সময় এক একজনের সাথে এক এক ধরনের আচরণ করেছে, এবং বইমাত্রেয় সুলভ আচরণ কিন্তু আমরা দেখেছি। শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলাটা হলো সেটি তো খুবই ন্যাক্কারজনক, এবং আমরা দেখলাম যে তাদের শিক্ষকদের উপর হামলা করা হলো, শিক্ষার্থীদের উপর হামলা করা হলো। ঠিক একই সপ্তাহে যেরকম বলছিলেন যে আমরা দেখলাম এনসিপির আন্দোলনে কিন্তু সিটি কর্পোরেশন থেকে পানি ছিটানো হচ্ছে এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা দেওয়া হচ্ছে। এবং খুব চমৎকার একটি বিষয় হচ্ছে যে এটি নিয়ে যখন আমরা সবাই কথা বলছি, তখন একজন বলছিলেন যে এটি তো, মানে এনসিপির একজন সদস্য বলছিলেন যে এটি তো মানবিক রাষ্ট্রের করার কথা নাগরিকদের জন্য। খুবই সত্যি কথা, এটি তো আসলে মানবিক রাষ্ট্রের করার কথা। কিন্তু প্রশ্নটি হচ্ছে জুলাইয়ের পরে রাষ্ট্র কেন কারো কারো জন্য মানবিক, কারো কারো জন্য অমানবিক? আমরা দেখেছি যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর কিন্তু এই ঠিক একই উপায়ে লাঠি চার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। আমরা দেখেছি দিনে দুপুরে রাজধানীতে আমাদের আদিবাসী ভাই বোনদের ওপর আক্রমণ করা হয়েছে এবং সেটির বিচার এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ের যে শিক্ষিকা, তাদের ওপর এরকম ঠিক জল কামান দিয়ে হামলা করা হয়েছে, ইত্যাদি বহু উদাহরণ আমি আপনাকে বলে দিতে পারবো। কিন্তু আমরা ঠিক একই সময় দেখি যে পুলিশ যখন এনসিপি তাদের কাছে আসে, তখন তারা খুবই মানবিক আচরণ করে। তাহলে এই মানবিকতা আসলে কেন জুলাইয়ের বাকি যোদ্ধারা অর্জন করতে পারলো না? এটি একটি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ঐক্য আসলে খুবই লুক্রেটিভ একটি কথা সোশ্যাল মিডিয়ায়, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং সত্যি কথা বলতে জোর করে তো ঐক্য আনা সম্ভব না। আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা প্রত্যেকে, আপনি শিক্ষার্থী, জনতা, দিনমজুর, শিক্ষক, সকল ধর্ম দলমত নির্বিশেষে সকলে আমরা রাজপথে ছিলাম। আমাদের বলতেও হয়নি যে আমরা সবাই একতাবদ্ধ, সবাই দেখে বুঝতে পেরেছিল যে আমরা একতাবদ্ধ। কেন এই ঐক্যে ফাটল ধরলো? কেন আমার 9 মাস পরে এসে আবার সকলকে এই সোশ্যাল মিডিয়ায় ঐক্যের এই ফেনা তুলতে হলো? কেননা ঐক্যটা আসলে এক্সিস্ট করে না।
আমাদের মধ্যে এখন কোনো ঐক্য নেই। এটা হচ্ছে খুবই সত্যি, বাজে শোনাবে, হতাশাজনক, কিন্তু এটা সত্যি কথা। ঐক্যটা তখনই চলে গিয়েছে যখন জুলাইয়ের পরপর সবাই নিজেদের ভাই ব্রাদারদের নিয়ে কিভাবে গণঅভ্যুত্থানের স্টেক ভাগ করা যায় সেটাতে আমরা প্রত্যেকে মনোনিবেশ করেছি। ঐক্যটা সেদিন ভাগ হয়ে গিয়েছে যখন আমরা দেখেছি মাজার ভাঙা হচ্ছে, যখন আমরা দেখেছি যে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে, যখন আদিবাসীদের উপর আক্রমণ করা হচ্ছে, কিন্তু আমরা কেউ টু শব্দ করিনি। ঐক্যটা সেদিন ভাঙা হয়েছে যেদিন আমরা দেখেছি যে নারীদের ওপর যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, যেই নারীরা রাস্তায় না নামলে আজকে জুলাই সফল হতো না, এটা আমি বাজি লাগিয়ে বলতে পারি, সেই নারীদের ওপর যখন আক্রমণ হলো, সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে যখন ইন পার্সন তাদেরকে হুমকি দেওয়া হলো, তখন কেউ টু শব্দ করেনি। শব্দ করা শুরু হয়েছে যখন নিজের দলের উপর আক্রমণ এসেছে, শব্দ করা শুরু হয়েছে যখন আমাদের নিজেদের চারপাশে নিজেদের ঘরে এসে সেই আক্রমণটি পৌঁছে গেছে। তাহলে এতদিন পর্যন্ত কেন আমাদের সেই অপেক্ষাটি করতে হলো, কেন এতদিন পর্যন্ত কেউ আমাদের জন্য কথা বললো না? ঐক্যটা আসলে সেদিনই ভেঙেছে। আরেকটা সবচেয়ে বড় কথা, যে রাজনৈতিক দলগুলো নিয়ে যে কথাটা হচ্ছে, সত্যি কথা বলতে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের কর্মীরা, নেতৃবৃন্দরা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন, তাদের মধ্যে বেশিরভাগই চরম রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশ রাষ্ট্র তো ফেসবুকে চলা কোনো রাষ্ট্র না। আমরা দেখছি গোপন একটা মিটিং, যে মিটিং এর গোপনীয়তা রক্ষা করা আসলে সকল একটা থাকে না, একটা আমরা বলি প্রফেশনালিজম, সেটা মেনটেন করার ব্যাপারে আমরা দেখছি যে গোপন মিটিং এর তথ্য ফাঁস হচ্ছে, সেগুলো আবার সাংবাদিকদের কাছে আসছে না, সেগুলো যাচ্ছে বিভিন্ন ধরনের ইউটিউবারদের কাছে, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের মিস ইন্টারপ্রিটেশন, এবং যেটা আমার সহ আলোচকের ভাষ্য থেকে আমার কাছে স্পষ্ট হয়েছে যে বর্তমানে বাংলাদেশে অবিশ্বাস বিরাজমান, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। সবাই ভাবছে যে আরেকজনের নতুন কোন একটি এজেন্ডা আছে। তো সেই অবস্থায় এসে যখন আপনি সংস্কার এবং নির্বাচনকে পরস্পর বিপরীতমুখী অবস্থানে দাঁড় করিয়ে দেন, তখন এসে ঐক্যের কথা বলা হাস্যকর। কেননা ঐক্যটা তৈরি করতে হলে আপনার দল, মত, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য দাঁড়াতে হবে, কিন্তু আপনি তো সকলের জন্য দাঁড়াচ্ছেন না। আপনি তো সকলের ন্যূনতম নাগরিক অধিকার, মানবাধিকারের জন্যই কথা বলছেন না, শুধুমাত্র কথা বলছেন যখন আপনার ঘাড়ে সেই বন্দুকটা রাখা হচ্ছে তখন। তাহলে ঐক্যটা আসবে কোথা থেকে? এবং সেই জায়গা থেকে সবচেয়ে বড় কথা যে এনসিপিকে বাইরে থেকে দেখার যে আমি বলবো একটা প্রিভিলেজই আমি পেয়েছি, যেহেতু আমি বাইরে আছি, সেই জায়গা থেকে এনসিপি আসলে সকল শিক্ষার্থী জনতার আকাঙ্ক্ষার ফসল, আমাদের সকলের। আমি এখনো এনসিপিতে যারা আছেন আমাদের সহযোদ্ধারা, তাদের প্রতি সম্পূর্ণ আশাব্যঞ্জক এবং সম্পূর্ণ ইতিবাচকভাবে সেটিকে দেখি। কিন্তু এনসিপির আন্দোলনগুলো, এনসিপির কথাবার্তা কি আসলে শ্রমিক কৃষকের কথা বলে কিনা? এনসিপির কথাবার্তা কি গণমানুষের প্রান্তিক নারীদের কথা বলে কিনা? এনসিপির কথাবার্তা কি আদতে জুলাইয়ে যে মেয়েরা সামনে ছিল তাদের কথা বলে কিনা? বলে তো না। যে পপুলিস্ট রাজনীতি করব না দেখে আমরা আওয়ামী লীগ, বিএনপি বাইনারি ভাঙবো দেখে আমরা এই বাংলাদেশের জনতাকে স্বপ্ন দেখালাম, এখন এসে আমরা সেই পপুলিস্ট রাজনীতি, সেই কিভাবে আমি হচ্ছে সবচেয়ে বেশি ভোটের রাজনীতি করতে পারি, কিভাবে হচ্ছে মানুষের অধিকার আদায়ের জন্য কথা না বলে আমি হচ্ছে সবচেয়ে সহজ চমকপ্রদ একটা উপায়ে আগাতে পারি, সেই উপায়ে যাচ্ছি। তাহলে সেটা তো আসলে ঐক্যের প্রশ্ন হতে পারে না। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব এম এ মালিক আপনার কাছে। বিএনপির এই মুহূর্তে সবচেয়ে জোরালো দাবিটা বোধ হয় যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এবং এই আলাপের ফাঁকে প্রশ্ন হচ্ছে সংস্কার কি হারিয়ে যাচ্ছে বা সংস্কার নির্বাচন কি মুখোমুখি জায়গায় চলে এসেছে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি বিএনপি নির্বাচিত হয়ে আসে, যেটা বলা হচ্ছে যে নির্বাচিত সরকার আসলে মূল সংস্কারগুলো করতে পারে, তার নিশ্চয়তা কি? আসলে মানুষ কিভাবে নিশ্চিত হবেন যে এই মুহূর্তে নির্বাচনের আগে আপনারা যে কথা দিচ্ছেন, আপনারা যদি নির্বাচিত হন আপনারা কথাগুলো রাখবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে হচ্ছে যে বিএনপি, আপনি জানেন যে ভালো করে যে গণমানুষের দল এবং বিএনপি নির্বাচনমুখী দল, এবং বিএনপি প্রথম বাংলাদেশের, আপনি যদি দেখেন যে প্রথমেই বিএনপি স্বাধীনতার ঘোষকের দল, এবং আপনি যদি দেখেন যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, এবং মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বাংলাদেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে উনি বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি উনি ইন্ট্রোডিউস করে দিয়েছে। এবং তারেক রহমান গত 15 বছর 16 বছর ধরে উনি আমাদের দৃষ্টিতে উনি যে এই যুগের কার্ল মার্কস, উনি ওনার চিন্তা ধারা এবং দেশের মানুষের পাশে
দেশের বাইরের থেকেও পাশাপাশি থাকা নেতাকর্মীকে তৃণমূলের জীবিত করা, আন্দোলনে দেশকে সহযোগিতা করা, দেশের মানুষের বেইনসিবাদী সরকারের বিরুদ্ধে যে আমাদের চিলড্রেনরা, আমাদের গ্র্যান্ড চিলড্রেনরা যে আন্দোলন করেছে, এবং আমরাও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আন্দোলনটা ক্ষমতায় যাওয়ার জন্য মূল আন্দোলন ছিল না, বা এখনো নাই। এবং আপনি জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আগেও বলেছিলেন যে দেশের বাইরে সত্যিকার অর্থে আমার কোনো ঠিকানা নাই, এবং আপনি দেখেন যে উনি এত কষ্টর পরেও কিন্তু উনি চাইলে দেশের বাইরে বিভিন্নভাবেই থাকতে পারতেন, যেতে পারতেন, এবং উনি আবারও চলে আসছেন দেশের মানুষের কাছে। এবং 31 দফা কর্মসূচি বিএনপি এর আগে জাতির কাছে অঙ্গীকারনামা দিয়েছে এবং বলেছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবার জাতীয় সরকার করবে। বিএনপি যারা যুগপৎ আন্দোলন বা যারা আমাদের জোটের মধ্যে আন্দোলনে আছে তাদেরকে নিয়ে সরকার গঠন করবে, এবং এখানে আরবার বলেছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সেইখানে করা হবে। সব মিলে যদি দেখেন যে বিএনপির অতীত, বেগম খালেদা জিয়া উনি কথা দিয়েছেন, যেমন গত যে 15 ফেব্রুয়ারি। জনাব মালিক, এই প্রসঙ্গেই তো আসলে জুলাইয়ের ঘোষণাপত্রের কথা বা জুলাই সনদের কথা বলা হচ্ছে, যেখানে আসলে সব দল মিলে একটা প্রতিশ্রুতি দিবে জাতিকে। সেই প্রতিশ্রুতি দেওয়াটা কি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, যে একটা লিখিত দলিল আসলে থাকা প্রয়োজন? প্রথম হচ্ছে যে দেখেন, আমরা সবাই কিন্তু এই দেশের জন্য আপনি আপনি 52 ভাষা আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধ বলেন, এরশাদ বিরোধী আন্দোলন বলেন, এবং লেটেস্ট আপনার কোটা সংস্কার আন্দোলন, এবং যারা যে জীবন দিল এই দেশের জন্য, আপনি কি তাদেরকে মিনিমাম একটু ভ্যালু দিবেন না? তাদের রক্তের প্রতি আমাদের সেই রেসপেক্ট আমরা রাখবো না? কারণ তারাই তো এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোটাধিকারের সাথে সাথে সেই আপনার মানবিক মর্যাদা, এবং আজকে বিভিন্ন ইস্যুতে যদি দেখেন যে আজকে আমাদের অনেক বিষয়গুলি অ্যাড্রেস করার দরকার ছিল, শুধু এইটা তো টেম্পোরারি গভর্নমেন্ট যেটা পারবে না। এখন যেটা আমাদের সেজন্যই যা কিছু পরবর্তী নির্বাচিত সরকার করবে সেটার জন্য যদি একটা সনদ থাকে বা ঘোষণাপত্র থাকে, সেটার ব্যাপারে আপনার অবস্থানটা কি? সেটা কি প্রয়োজন মনে করেন কিনা? প্রথম হচ্ছে যে দেখেন যে আমরা এই যে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে ধরনের আমাদের সেক্রেটারি জেনারেল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, এবং যদি আপনি দেখেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যদি গ্রেট ব্রিটেন, আমরা দেখেছি যে তারা যেমন আপনার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যেমন তারা যখন বেরিয়ে আসার সময় তখন প্রাইম মিনিস্টার তাদের পক্ষে ছিল, মানে আপনার বাহির না হওয়ার পক্ষে, কিন্তু ঠিক সেই সময় দেশের জনগণ রেফারেন্ডামের মাধ্যমে তারা চেয়েছে যে আপনার দেশ থেকে বেরিয়ে আসে। সেই সময় প্রাইম মিনিস্টার তখন রিজাইন করেছে। এবং যে কোনো ইস্যু জনগণের ম্যান্ডেট মাইনাস কোনো সমস্যার সমাধান। জি জনাব মালিক, একটু আরেকটা প্রসঙ্গ যেহেতু আপনি তুলেন, বেগম জিয়া তার শত অসুস্থতা সত্ত্বেও চিকিৎসা শেষে ঠিকই দেশে ফিরে এসেছেন, কিন্তু এই মুহূর্তে তো আপনাদের দলের সর্বোচ্চ নির্বাহী নেতৃত্ব জনাব তারেক রহমানের কাছে তার মামলার যে সমস্যা ছিল শুরুতে, সেটার কারণে তিনি তখন দেশে আসতে পারেননি, সেগুলো তো এখন মিটে গেছে। তাহলে তার দেশে না আসার এই মুহূর্তে কারণটাকে, আপনি যেহেতু যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতা, আপনার ভালো জানার কথা। প্রথম হচ্ছে যে তারেক রহমান দেশে ডেফিনেটলি উনি ফিরবেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি, বিকজ যেহেতু আমাদের নেত্রী তখন উনি অসুস্থ ছিলেন, নেত্রী কারাগারে। আপনি দেখেন যে নেত্রীর বিরুদ্ধে যে কনস্পিরেসি ছিল, মিথ্যা মামলা ছিল, ইভেন তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা মামলা ছিল, এবং আমাদের
দেশ এবং দলের বিরুদ্ধে কনস্পিরেসি ছিল, এবং সেইখানে উনি বলেছিলেন যে আমি সাধারণ ক্ষমা নিয়েও আসবো না, আমি আইনি লড়াই করব, এবং এই আইনি লড়াই উনি করেছেন। ম্যাডাম খালেদা জিয়া আসছেন এবং ডক্টর জুবাইদা রহমান, উনার বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল এবং উনিও লড়ছেন, লড়াই করছেন। বিশ্বাস করি আমরা ইনশাল্লাহ, আপনি দেখতে থাকেন, অচিরেই তারেক রহমান বাংলাদেশি বীরের বেশি আসবেন ইনশাল্লাহ। এবং মানে এই মুহূর্তে না আসার কারণটা কি? মানে তার স্ত্রী এসেছেন, তার মা বেগম জিয়া এসেছেন, 9 মাস তো পেরিয়ে গেল শেখ হাসিনার স্বৈরাচারী সরকার বিদায় নেয়ার। প্রথম হচ্ছে যে আপনার হুট করে যে বাংলাদেশে আসবেন, ওনার তো আরেকটা মেয়ে রয়েছে সেখানে, ব্যারিস্টার জায়মারও, তারও তো একটা মতের অপিনিয়ন তারও নিশ্চয়ই রয়েছে, এবং তাকে সাথে করে আশা করছি যে সেও আসবে। তো সেই প্রস্তুতি চলছে, আপনি দেখতে থাকেন যে ভেরি সুন উনি বাংলাদেশে আসবেন। এবং আরেকটা বিষয় যেটা বাংলাদেশে, যেহেতু আমাদের সবারই একটা দেশের জনগণ চায় যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন, রোডম্যাপ এটাও ডিক্লেয়ার করতে হবে। এবং আরেকটা, এর আগে আপনি দেখেন যে বাংলাদেশে এই যে তারা বিভিন্নভাবে আমাদের নেতার বিরুদ্ধে যে গত ফেসিস্ট হাসিনা সরকার যে অপপ্রচার করেছে, দেখেন আজকে আমরা উই আর প্রাউড অফ তারেক রহমান, বিকজ উনি চিরুনি অপারেশন করে ওনার বিরুদ্ধে একটা মামলার সত্যতা প্রমাণ করতে। ধন্যবাদ জনাব মালিক, ফিরবো আপনার কাছে আরেকবার। তো তার আগে প্রাপ্তি তাপসী আপনার কাছে আসতে চাই। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিস্তর আলাপ হচ্ছে। শুরুতে জাতীয় নাগরিক কমিটির তরফ থেকে দাবি করা হলো বা ছাত্রদের তরফ থেকে দাবি করা হলো, এরপরে সেটা তো এনসিপিরও দাবি। এই মুহূর্তে বলা হচ্ছে বিভিন্ন যারা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী তাদের মতামত এখানে প্রতিফলিত হওয়ার কথা, তাদের আকাঙ্ক্ষা। প্রশ্ন হচ্ছে শুধু এনসিপি বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, এবং আপনার মতো যারা আরো অসংখ্য ছাত্রছাত্রী এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং আপামর জনগণ তো অংশ নিয়েছে, শ্রমিক কৃষক সবাই, তাদের মতামতটা আসলে এই জুলাই ঘোষণাপত্রে কিভাবে প্রতিফলিত হতে পারে? ধন্যবাদ। এর আগে একটু আগের আলাপে যদি সাথে আমি এটাকে একটু কানেক্ট করি, সেটা হচ্ছে যে আমার সহ আলোচক ভাই, তিনি আমার এলাকারই মানুষ, তিনি যেরকমভাবে যত আত্মবিশ্বাসের সাথে এটি বললেন যে অবশ্যই জনাব তারেক রহমান দেশে ফিরবেন, এবং তিনি সেটি যতটা আত্মবিশ্বাসের সাথে বলেছেন আমার শুনে খুব ভালো লেগেছে। এবং আমি প্রত্যাশা করছিলাম জুলাই ঘোষণাপত্র নিয়েও তিনি একই আত্মবিশ্বাসের সাথে বলবেন যে আমাদের দেশের এই জুলাই ঘোষণাপত্রটা খুবই প্রয়োজন, যেটি আসলে ওই আত্মবিশ্বাসটি আমি দেখতে না পেয়ে একটু হতাশ হয়েছি। সেই জায়গা থেকে জুলাই ঘোষণাপত্রের কথা যখন আসছে, অবশ্যই আমরা মনে করি আমরা যারা জুলাইয়ের সামনের সারিতে ছিলাম, যারা জুলাইয়ে একটু হলেও অবদান রেখেছি গণঅভ্যুত্থানে, আমরা প্রত্যেকে এটি প্রত্যাশা করি যে জুলাইয়ের একটি ঘোষণাপত্র খুবই প্রয়োজন। কেননা জুলাই ঘোষণাপত্র ছাড়া, জুলাই সনদ ছাড়া এই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট কিন্তু আপনি প্রতিফলনটা ঘটাতে পারবেন না। কিন্তু সেখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সকল মিটিংগুলো হলো, সেগুলো সকল কিছু হলো রাজনৈতিক দলগুলোর সাথে। প্রশ্নটি হচ্ছে, কোনো রাজনৈতিক দলের ডাকে তো জুলাই গণঅভ্যুত্থান হয়নি, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ডাকে জুলাই গণঅভ্যুত্থান হয়নি দেখেই সেটি সফল হয়েছে। সেই জায়গায় যখন জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা সভা হয় বিএনপির সাথে, এনসিপির সাথে, জামাতে ইসলামীর সাথে, এবং সেখানে আমরা দেখি যে নারীর সংখ্যা গুণে বলা যায় যে 2 জন 1 জন করে করে, অর্থাৎ খুব পরিষ্কারভাবে সকল ধরনের মানুষের প্রতিফলন, সকল ধরনের মানুষের মতামতের প্রতিফলন সেখানে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই জুলাই ঘোষণাপত্র আসলে কার কথা বলবে? এই জুলাই ঘোষণাপত্র কি আমার কথা বলবে কিংবা আপনার কথা বলবে কিনা সেটা নিয়ে তো আমরা সন্দিহান। সুতরাং এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। অবশ্যই আমরা যারা সকলে মিলে, শুধুমাত্র শিক্ষার্থী নয়, শিক্ষার্থী, জনতা, দিনমজুর, রিক্সা চালক সহ, শ্রমিকরা সহ, সেই সকল প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে জুলাই ঘোষণাপত্র। এর সাথে আরেকটা জিনিস একটু যুক্ত করতে চাই। যখন আলাপ আসছে যে গণমানুষের রাজনীতি কারা করে, তখন কথা হচ্ছে আমরা দেখেছি যে জুলাইয়ে আমাদের রিক্সা চালক ভাইয়েরা গুলিবিদ্ধ আমাদের বন্ধুদের নিয়ে রিক্সা করে গিয়েছে, আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছে, একটা টাকা তারা ভাড়া নেয়নি। আমাদেরকে তারা পানি কিনে খাইয়েছে, খাবার কিনে খাইয়েছে,
তাদের অবদান বলে আমি শেষ করতে পারবো না। কিন্তু যখন এই রিক্সা শ্রমিকদের আন্দোলন থেকে 3 জনকে গ্রেফতার করা হয় এবং এর মধ্যে একজন কিন্তু রিক্সা চালক, ওনার নাম রোকন, জনাব রোকন, এবং 2 জন ছাত্র নেতাকে গ্রেফতার করা হয়, আল কাদের জয় এবং মিরাজউদ্দিন, তাদের কিন্তু নিবর্তনমূলক আইনে গ্রেফতার করা হয়েছে এবং জামিন দেওয়া হচ্ছে না। সেই সকল এই যে গ্রেফতারকৃত জনগণ, এই যে শ্রমিকরা যাদের আন্দোলনের ফলে জুলাই হলো, তাদেরকে নিয়ে কে কথা বলছে? বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা তাদেরকে নিয়ে আপনি কথা বলতে দেখছেন? আরো আসি, এই যে আদিবাসীদের একটা বৃহৎ অংশের জনগণের আমরা কিন্তু সম্পৃক্ততা দেখেছি জুলাইয়ে আমরা একই সাথে স্লোগান নিয়ে দাঁড়িয়েছি যে পাহাড়ে এবং সমতলে কোনো ধরনের অন্যায় নিপীড়ন চলবে না। সেই জায়গায় যখন আদিবাসীদের উপর নিপীড়ন হলো, অন্যায় হলো, সেটা নিয়ে আপনি কতজনকে কথা বলতে দেখেছেন? কোন রাজনৈতিক দলের সচিব বলেন, চেয়ারপারসন বলেন, কারা সেটি নিয়ে কথা বলেছেন? নারী প্রশ্নে আমরা দেখেছি যে অতি সম্প্রতি নরসিংদী সরকারি কলেজের যে শিক্ষক নাদিরা ইয়াসমিন, তিনি হচ্ছে সম্পত্তির উত্তরাধিকার প্রশ্নে নারীর সম অধিকার সেটি নিয়ে কথা বলছেন। তিনি তার দাবি জানাতেই পারেন, তার দাবির বিপরীতে যদি কারো ভিন্ন মত থাকে তারাও সেটি জানাতে পারেন। কিন্তু আমরা দেখছি মব তৈরি করে, আমরা দেখছি যে তাকে বিভিন্ন ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ করে, হুমকি দিয়ে, ধর্ষণের হুমকি, মৃত্যুর হুমকি দিয়ে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা একজোট হয়ে তারা একজন নারীর বিরুদ্ধে আন্দোলন করছেন যেন তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তাহলে এই যে নারীটি, আমরা তো দেখেছি 16 বছর ধরে বিএনপি মজলুম ছিলেন, শিবির মজলুম ছিলেন, জামাতে ইসলামীরা মজলুম ছিলেন, আমরা তো মজলুমের পক্ষে, নিপীড়িতের পক্ষে কথা বলছি। তাহলে এখন যারা মজলুম, সেই শ্রমিকরা, সেই দিনমজুররা, সেই আদিবাসী জনগণ, তারা তো গত 16 বছর, তারা তো আরো বৃহৎ সময় ধরে তারা মজলুমের ভূমিকায়, তাদের নিয়ে কোন রাজনৈতিক দল কথা বলে? তো যে রাজনৈতিক দল মজলুমের পক্ষে কথা বলে না, যে রাজনৈতিক দল বাংলাদেশের প্রান্তিক জনগণের পক্ষে কথা বলে না, সংখ্যালঘুদের পক্ষে কথা বলে না, নারী প্রশ্নে কথা বলে না, এবং শুধু সকল ইনক্লুসিভনেস তখনই আসে যখন হচ্ছে তাদের ভোটের দরকার হয়, যখন হচ্ছে তাদের চেয়ারের পাশে একজন নারী মুখের দরকার হয়, কিংবা একজন আদিবাসী স্পোক্স পার্সনের দরকার হয়, সেই রাজনৈতিক দলকে তো বাংলাদেশের তরুণ সমাজ আসলে ভোট দিবে না। ধন্যবাদ। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আসি। এই প্রসঙ্গে বিশেষ করে জুলাইয়ের সনদ প্রসঙ্গে যদি কিছু যোগ করার থাকে নিশ্চয়ই করবেন। এর বাইরে অনেকগুলো আন্দোলন চলছে, যেহেতু আপনি জনপ্রশাসনের অনেক দিন অভিজ্ঞতা আপনার। একদিকে এনবিআর, তাদের আন্দোলন খানিকটা মিটেছে বোধহয় এই মুহূর্তে, এবং এর পাশাপাশি আবার সচিবালয়ের কর্মচারীরা আরেকটা আন্দোলনে রয়েছেন। এই যে নানামুখী আন্দোলন, যেটা অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে রাষ্ট্রযন্ত্রকেই আসলে খুব ঝামেলায় ফেলে দিচ্ছে, এগুলো আসলে এই মুহূর্তে কেন তৈরি হচ্ছে এবং এর পেছনে আসলে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, আইন সংশোধনের মতন ঘটনা বা এনবিআর বিলুপ্ত করার মতন ঘটনা, সেটার যে প্রক্রিয়া তারা করছেন সেটা আসলে কতটুকু সঠিক হচ্ছে? প্রথমে একটু ফ্যাসিবাদের পুনরুত্থান যাতে না হয় সেটাই তো লক্ষ্য, এবং এই জন্য একটা ঘোষণা দরকার, মানে গণ অভ্যুত্থানের স্বপ্ন। তা আমাদের স্বপ্ন তো 71, 90, 24-এর স্বপ্নের মধ্যে খুব বড় মৌলিক পার্থক্য নাই, একই স্বপ্ন, মানবিক, গণতান্ত্রিক, সাম্যের, বৈষম্যহীন বাংলাদেশ, বহুত্ববাদের বাংলাদেশ, এটাই আমাদের স্বপ্ন। এখন স্বপ্নটাকে একটু একটা ডকুমেন্টেশন করার একটা প্রয়োজন এই জন্য আছে। ডকুমেন্টেশন তো হয়, একটা আমাদের 72 একটা সংবিধান আছে না, দ্যাট ইজ এ বিগ ডকুমেন্টেশন। সো একটা ডকুমেন্টেশন আছে, বাট ডকুমেন্টেশন করার প্রয়োজন হয় যে যখন 90-এর গণ অভ্যুত্থানের পরে 3 জোটের রূপরেখাটা ছিল, সেটা একটা আলোচ্য বিষয় ছিল এবং সবাই মোটামুটি মেনে নিয়েছিল যে না, এইভাবেই দেশটা চলবে। পরবর্তীতে আমরা রাজনৈতিক দলগুলোকে সেটা অনুসরণ করতে দেখি নাই, সেই জন্য সম্ভবত একটা ডকুমেন্টেশনের একটা প্রয়োজন আছে। বাট ডকুমেন্টেশন হইলেই কি ফ্যাসিবাদের আগমন ঠেকানো যাবে বা ফ্যাসিবাদ আসবে না? সেটার আরও অন্যান্য শর্ত আছে, সেখানে যেতে হবে। আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু রাখতে হবে। আপনার এই যে আপনার নির্বাচনের সময় যে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটা, সেটাকে কয়েকবার চালু রাখতে হবে। আপনার রাজনৈতিক দলগুলোর নিজের সংস্কার করতে হবে। রাজনৈতিক দলগুলোকে ব্যক্তিবাদ, পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র থেকে বাইরে আনতে হবে। রাজনৈতিক দলের নিজেদের গণতান্ত্রিক সংস্কৃতি করতে হবে। অনেক অনেক জিনিস আছে। সুতরাং এই পিস অফ পেপার এটা আমাকে নিশ্চিত করবে না যে ফ্যাসিবাদ আসবে না। ফ্যাসিবাদ তো আসে একজন ব্যক্তি, গোষ্ঠী বা তারা যেভাবে চালাতে চান, তখন আবার আন্দোলন করতে হবে। আন্দোলন তো যাবেন আপনি। আমি ওনার প্রার্থীর সাথে পুরোপুরি একমত। দেখেন আপনি কীভাবে নারীদেরকে আমরা একেবারে প্রায় নিগেট করেছি। উনি খুবই কঠিনভাবে বলছেন যে আপনার এখন মুখের প্রয়োজন হলে আপনার পাশে একজন নারী রাখবেন, বা একটা পাহাড়ি মুখের প্রয়োজন হলে আপনি রাখবেন। ওই যে বহুত্ববাদের কথা বলেছি না, এই জন্য এসব করি আর কি। তো এই ড্রামা করার দরকার কি? আপনি যা বিশ্বাস করেন, যেটা করতে চান, সেইভাবেই আপনি করেন। এখন আসি আমরা বিভিন্ন আন্দোলন তো 103 মনে হয়েছে সরকার আসার পরে, এবং সরকারের প্রথম দিন থেকে ওই যে বিড়াল মারার একটা গল্প আছে না, যদিও গল্পটাতে আমি খুব মজা পাই না, কারণ এটা অন্য ধরনের গল্প। বাট সরকার প্রথম দিন থেকে কঠোর না হওয়ার কারণে আপনি সরকার
যখনই তৈরি করলেন আপনি, তখনই কেন সরকার দরকার? 5ই আগস্টের পরে আমরা সরকার থাকতো না, অসুবিধা কি, এরকম চলতো দেশটা। কিন্তু আপনি যখন সরকার হয়ে গেল, তখন তো জন আকাঙ্ক্ষা হলো যে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করবেন, আপনি দ্রব্যমূল্য কন্ট্রোল করবেন, আপনি কর্মসংস্থান করবেন, আপনি অনেক রুটিন কাজ আছে যেটা রাষ্ট্র করে, সেই সরকার পরিচালনা করে, সেগুলো করবেন। কি করলেন আপনি? কয়েকশো ছাত্র, শতখানেক 300 400 ছাত্র ঢুকে গেলে আপনি এইচএসসির পরীক্ষাটা বন্ধ করে দিলেন। তো ওই দিন থেকে তো শুরু হলো যে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আর পুরা দেশটাতে আপনি 5ই আগস্টের পর একটা মব তন্ত্র, আগে মগের মূল্য শুনছিলাম ছোটবেলায়, মগদের দেখি নাই, বাট এবার এত বছর পরে সত্যি সত্যি এই 50-60 বছর পরে, মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এরকম মব তন্ত্র কিন্তু কোথাও দেখিনি। এই কিছু কিছু মারামারি হয়, ব্রাহ্মণবাড়ির এদিকে 2 পক্ষ, 2 গ্রামের লোক মারামারি করে, ওই হবিগঞ্জ আপনাদের ওদিকেও বেশ কিছু জায়গায় মারামারি হয় এবং লাঠি সোটা নিয়ে, সুরকি টুরকি নিয়ে হয়। তো এইসব দেখছি, আমি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কিছু মারামারি দেখছি। বাট এবার যে অবস্থার সৃষ্টি হলো, এবং এখানে সরকারের পুরোপুরি ব্যর্থ, আইন শৃঙ্খলা বাহিনীকে ওই যে নানান কাজে একজনের জন্য একরকম, আরেকজনের জন্য একরকম, নেতৃত্ব তো দিতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যে আক্রমণ হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর যারা নিহত হয়েছেন, পুড়িয়ে মারা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, এগুলো কি মামলাযোগ্য না? এগুলো তো আমলযোগ্য অপরাধ, এগুলো তো মামলা করতে হবে। আপনি তারা যে বাড়াবাড়ি করেছে এই জন্য তাদের বিরুদ্ধে মামলা হবে, তারা যে বেআইনি কাজ করছে, খুনাখুনি করছে, তাদের বিরুদ্ধে মামলা হবে। আবার তারা যে নিহত হয়েছেন সেটাও একটা মামলা হবে, তদন্ত হবে। আপনি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করেন না, করে এগুলোকে শোষ করেন। সেই কারণে হয় কি, পুলিশকে আপনি যে নেতৃত্ব দেওয়া দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নয়ন করা দরকার, হচ্ছে না। আপনি হঠাৎ করে যে আন্দোলনগুলোর কথা বললেন, এই যে 2018 সালের যে গণকর্মচারী আইন আছে, সেখানে হঠাৎ করে 79 সালের একটা মার্শাল অর্ডিন্যান্স, আপনি যেহেতু কোর্টে আছেন আপনি জানেন কখন হয়েছিল, 22 ফেব্রুয়ারি এটা জারি করা হয়েছিল। এটা একটা প্রেক্ষাপট ছিল এবং এটা খুব একটা ব্যবহার হয়নি। ওই সময় ব্যাংক কর্মচারীদের উপর কিছুটা ব্যবহার হয়েছে, কেন খুবই নাজুক অবস্থা ছিল। তারপরে কিন্তু আপনি এরশাদ আমলেও তো একটা স্বৈরাচার, একটা সামরিক সরকার ছিল, তখনও ব্যবহার হয়নি। তখন কিন্তু ওই আইনের পরেও ওই আইন ব্যবহার না করে একটা ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল রুল করা হয়েছে, 79 কন্ডাক্ট রুলস, ওইটার ভিত্তিতে ডিসিপ্লিন অ্যাপিল রুলস করা হয়েছে। আপনি দেখেন এই যে গণকর্মচারীরা, মানে যাদেরকে আমি মাঝে মাঝে চাকর বাকর বলি, কেন লোকজন তো রাজনীতিবিদরা বা আর কেউ কেউ এদেরকে চাকর বাকর হিসেবে ট্রিট করার চিন্তা করেনও তাই। তো তাদেরকে এই আইনটা নিয়ে 1985 সালের শৃঙ্খলা এবং আপিল বিধি নিয়ে খুব একটা কথা আমরা বলি নাই, কখনো বলি নাই, বিকজ পুরো আইনটা খুবই সুন্দর করে লেখা এবং পুরো আইনে আপনার সুরক্ষা আছে। আপনার কনস্টিটিউশনের 135 অনুচ্ছেদে বলা আছেন যে একদম গণকর্মচারীদের কথা বলছে যে কাউকে চাকরিচ্যুত করা যাবে না, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সুযোগ না দিয়ে তার কথা শুনতে হবে। আপনি এই যে 8 দিনের কথা প্রথমে শুনছিলাম, এখন 24 দিন, হঠাৎ করে এই আইনটার তো কোনো দরকার নেই, অপ্রয়োজনীয় কাজ। এনবিআরকে ভাগ করতে হতে পারে, হওয়া উচিত, এটা নিয়ে অনেক আলোচনা আছে এবং এটা অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। বাট আইএমএফ একটা চাপ দিবে বা ওয়ার্ল্ড ব্যাংক একটা চাপ দিবে, আমি সেটাই করব। এবং অ্যাটিচিউডটা খুব খারাপ লাগে যে আপনি কিছু করতেছেন এবং তারপরে আপনি খুব কঠিন হয়ে যাচ্ছেন, না এটা করতেই হবে, এটা না করলে মনে হয় যে বাংলাদেশ, মানে ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, বাংলাদেশে মহাযজ্ঞ হয়ে যাবে। তো এনবিআরে আপনি 7 দিন 8 দিন ধরে কোনো কন্ট্রোল করতে পারছেন। আপনি বলছেন আন্দোলন শেষ হচ্ছে, এখন তো আজকের আন্দোলন হলো যে এনবিআরের চেয়ারম্যানকে ওখান থেকে যেতে হবে। কর্মচারীরা এই দাবিটা করছে, চেয়ারম্যান না যাওয়া পর্যন্ত তারা কাজ করবে না। আপনি সচিবালয়ে এই আইনটার কোনো প্রয়োজন ছিল না। 18 একটা আইন আছে, ডিসিপ্লিন আপিল রুল আছে। সরকারি কর্মচারীরা যদি কোনো বেআইনি কাজ করে, আমলযোগ্য অপরাধ করে, ক্রিমিনাল অফেন্স করলে আপনি তাকে বিচারের করতে পারেন। দুর্নীতি দমন আছে, সেখানে দুর্নীতি করলে তাকে ধরতে পারবেন। মানে কোথায় তাদেরকে ধরা যায় না। আর এই আইনটার সবসময় অপব্যবহার হয়েছে এবং এই আইনটার যদি ইতিহাসটা আমরা দেখি, সাধারণত কিছু সংখ্যক কর্মচারী লেভেলের লোকজনের উপর আইনটা প্রয়োগ করা হয়েছে, কোনো উপরের লেভেলের লোকের উপর আইনটা প্রয়োগ হয়নি। সো এই আইন অপপ্রয়োগ হবে। এবং যেখানে সরকারের দরকার ছিল প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা, স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিল করা, 54 ধারা সম্পর্কে একটা সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া, মানে যা যা কিছু ভালো কাজ করার দরকার ছিল সেগুলোতে পথে হাঁটেই নাই। এখন এমন এমন কাজ করতেছে যার কারণে জনমনে একটা সন্দেহ, অবিশ্বাস হচ্ছে যে এইসব কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, এইসব কি ইচ্ছাকৃতভাবে করে একটা আলোড়ন সৃষ্টি করা হচ্ছে যাতে নির্বাচন নিয়ে আমরা একটু কম কথা বলি। জি, ধন্যবাদ। জনাব মালিক, আপনার কাছে প্রাপ্তি তাপসে যে কথাগুলো বলছিলেন সে প্রসঙ্গে আসতে চাই। ধরুন নারী প্রসঙ্গে, মাজারের প্রসঙ্গে, সংখ্যালঘু প্রসঙ্গে
বিএনপি আসলে কি শক্ত অবস্থানে যেতে পেরেছে? কারণ আপনাদের তো সারা দেশব্যাপী সংগঠন রয়েছে, সেখানে যেখানে এই ধরনের মব তৈরি হচ্ছে সেখানে বিএনপি কি আসলে রাজনৈতিকভাবে একটা অবস্থান নিতে পেরেছে কিনা? হচ্ছে যে আমার বোন উনি খুব চমৎকারই বলেছেন। আপনি যদি নারী ক্ষমতায়ন, নারীদেরকে বিএনপি প্রথম যদি আপনি সত্যিকার অর্থে যদি বলেন, বেগম খালেদা জিয়ার সময় নারীদের যে সম্মান এবং নারীদের ইভেন শিক্ষা থেকে শুরু করে, এটা বেগম খালেদা জিয়ার সরকারই কিন্তু, বা বিএনপিও। এবং আপনি যে যদি বলেন যে উপজাতি বা আদার্স, যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ, নিশ্চয়ই আপনি যদি এটা ভালো করে স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের দলীয় স্ট্যান্ড বা এই যে মাইনরিটির বিষয়টা নিয়ে এক ধরনের। আরেকটা জিনিস যেটা, এটা আমাদের বক্তব্যটা কোয়াইট স্পষ্ট আছে যে আমরা নারীদের প্রতি আমাদের যে সম্মান, এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কিন্তু আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। আরেক নারী তো গত 16 বছর দেখলাম তো এখন যে উনি কি করেছেন, এবং গত 16 বছরের যে ফেসিজম, সেই কিন্তু জনাব মালিক, শীর্ষ পর্যায়ে একজন নারী প্রধানমন্ত্রী হলে কি আসলে প্রান্তিক পর্যায়ে নারীদের জীবনে কোনো পরিবর্তন আসে? আপনার এই কথাটা বলতেছি যে আবার নারী দেখলাম যে ওয়ার্ল্ডের ডেঞ্জার ডিকটেটর মাফিয়া, উনিও কিন্তু নারী। তো সেই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে যে কখন কিভাবে কার জন্য। আরেকটা বিষয় যেটা আমরা দেখেছি যে 52 বলেন, 69 বলেন, 70 বলেন, 71 বলেন, 75, 90 থেকে শুরু করে 2024 জুলাই পর্যন্ত যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে তো এর আগে আমরা কাউকে তো আন্দোলনকারীদেরকে, যেমন রাষ্ট্র ভাষার জন্য যারা জীবন দিল, যারা মুক্তিযুদ্ধে যারা জীবন দিল, যারা নুর হোসেনের মতো মানুষ যারা গণতন্ত্রের জন্য জীবন দিল, তারা তো উপদেষ্টা হইতেও দেখি না। সবচেয়ে দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা দেখে দিতে আমাদের এই যে জাসদের সময় যদি আপনি এইগুলি দেখেন, তাইলে আপনার আবু আলম শহীদুল্লাহ সাবেক সচিব এবং ছাত্র নেতা জাসদ। আজকে যদি আরেকটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে যে একজন ছাত্র উপদেষ্টা এপিএস 300 কোটি টাকা করাপশন, এবং গত দেখলাম যে শেখ হাসিনার সময়ে $162 বিলিয়ন তারা দেশের বাইরে থেকে তারা পাচার করে। আমার মনে হয় আপনার কথা বুঝতে পেরেছি জনাব মালিক, ধন্যবাদ আপনাকে। প্রাপ্তি তাপসী যদি আর কিছু যোগ করার। আমার বোনদের এটা বলবো যে আমরা সত্যিকার অর্থে উই আর বাংলাদেশি, আমরা সবাই মিলে কিন্তু উই শুড রেসপেক্ট দি ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস। প্রাপ্তি তাপসী যদি আর কিছু যোগ করার থাকে। যে বিষয়টি হচ্ছে যে মালিক সাহেবের সাথে আমি সম্পূর্ণ একমত যে আমরা সবাই একই সাথে কাজ করে সামনের দিনে এগিয়ে যেতে হবে, কিন্তু আমি দেখছি যে বর্তমানে জুলাইয়ের পরে বিএনপির নেতাদের এবং তাদের কর্মীদের আচরণের মধ্যে কিন্তু আপনি দেখবেন ক্লিয়ার কন্ট্রাডিকশন রয়েছে। যেমন তেজগাঁও কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাইমকে কিন্তু বিএনপির কর্মীরা পিটিয়েছে এবং তাকে প্রহার করেছে, নিপীড়ন করেছে, সেই সম্পর্কে কিন্তু অভিযোগ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। কুয়েটের সম্পূর্ণ ঘটনাটি আপনি জানেন কিভাবে ছাত্রদল যুবদলের সদস্যরা মিলে ওইখানকার শিক্ষার্থীদের ওপর যে আক্রমণটি চালিয়েছিল। সেই জায়গা থেকে আসলে আবার জুলাই ঘোষণাপত্রে একটু ফিরে যাব, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে যেভাবে আমরা এখন বিএনপিকে দেখছি যে নির্বাচনমুখী, এবং আমাদের অবশ্যই সকলের একটি গণতান্ত্রিক সরকারের, একটি নির্বাচিত সরকারের যে আকাঙ্ক্ষা, সেটি আমাদের বাংলাদেশের, আমি বিশ্বাস করি প্রত্যেক জনগণের রয়েছে, কিন্তু নির্বাচন এবং সংস্কারকে পরস্পর বিপরীত অবস্থানে দাঁড় করানো কোনোভাবেই উচিত নয়। এবং আমরা দেখেছি যে ইসিকে দায়বদ্ধ করা থেকে শুরু করে, দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবেন না থেকে শুরু করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি মামলা থাকে তাহলে তাকে নির্বাচন করতে দেওয়া হবে না। এই ধরনের অনেক জনগুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু
ঐক্যমতে পৌঁছায়নি বিএনপি। আমরা কিন্তু এটিও দেখেছি যে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারেও কিন্তু বিএনপি আসলে ঐক্যমতে পৌঁছাতে পারেনি। সুতরাং যেই জায়গাটি আসলে বর্তমান সরকারের করা দরকার, আমরা তো সকলেই সরকারের আসলে সমালোচনা করছি এবং আমরা যেই জায়গায় সরকার আন্তর্জাতিক IMF মুখী যে উন্নয়নের প্রকল্পের দিকে আগাচ্ছে, কিন্তু আসলে গণমানুষের, শ্রমিকদের, রিক্সা চালকদের, মজদুরদের অধিকারের কথা বলছে না, সেটা নিয়ে তো আমরা সকলে ঐক্যমতে আছি। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন, একটু জুলাই ঘোষণাপত্রে আবার ফিরে যাব, যে আসলে জুলাই ঘোষণাপত্রের জন্য আমাদের এখন আমরা দেখছি যে ইতোমধ্যে 9 মাসের মধ্যে কিন্তু আমাদের অনেকের কাছে প্রচুর পরিমাণে হুমকি আসছে। পতিত স্বৈরাচার থেকে শুরু করে সকল জায়গা থেকে কিন্তু জুলাই যে গণঅভ্যুত্থান, সেটাকে জঙ্গি একটি অবস্থানে কিন্তু রূপ দেওয়ার জন্য তাদের যে স্ট্র্যাটেজি, তারা কিন্তু সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আগাচ্ছে। সুতরাং এখন প্রয়োজন সকল রাজনৈতিক দলের একটি কমন গ্রাউন্ড সৃষ্টি করা। এর মধ্য দিয়ে ইন্টারিম আসলে সরকারিভাবে এটি বুঝতে হবে জুলাই ঘোষণাপত্র এনসিপির একার সম্পত্তি নয়। ইন্টারিমের একটি কাজ, ইন্টারিমের একটি দায়িত্ব, যে তারা জুলাই ঘোষণাপত্রকে, আমাদের গণঅভ্যুত্থানকে সকল অংশীজনদের কাছে ছড়িয়ে দিবে এবং তাদের ঐক্যমত, তাদের কথা শুনে তারা আসলে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের দিকে। ধন্যবাদ। জনাব শহীদ খান, যদি আর কিছু যোগ করার থাকে। না, জুলাই ঘোষণাপত্র বা যে নামেই ডাকেন আপনি, এখন তো ওই জুলাই তো চলে গেছে, নেক্সট জুলাইতে যদি আপনি ঘোষণাপত্র দেন বা যখনই ঘোষণাপত্র দেন, এটা হলো গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং আমাদের যে 71-এর স্বপ্ন, সব মিলিয়ে একটা ঘোষণাপত্র থাকলে এবং সেটার ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্যটা কিন্তু খুব জরুরি। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এই ঘোষণা হবে না। এবং তারপরেও আমি খুবই জোরের সাথে বলতে চাই যে শুধু ঘোষণাপত্র দিলেই যে সব কিছু ঠিক হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। যতক্ষণ না আপনার রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে, এবং সেই সংস্কৃতি পরিবর্তনটা নিজের মধ্য থেকে আসতে হবে। আমরা তো জোর করে, আপনি অর্ডিন্যান্স দিয়ে তো সংস্কৃতি পরিবর্তন করতে পারবেন না। সুতরাং আপনাকে ঐক্যমত্যে আসতে হবে, সংস্কৃতি পরিবর্তনের জন্য নিজেদের কাজ করতে হবে, এবং এখানে তরুণরা একটা বড় ভূমিকা পালন করতে পারে। বাট তরুণরা যারা আন্দোলনে ছিল তারা তো অলরেডি বিভিন্ন ভাগে বিভক্ত, এবং তারা কিন্তু জনগণকে ইতিমধ্যে হতাশাগ্রস্ত করে ফেলেছে। এখন কিভাবে আবার তারা জনগণের আশার আলো দেখাতে পারবেন, এটা প্রার্থীরা চিন্তা করে দেখতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো।